দিল্লির বসন্ত মানেই মনোরম বাতাস, সুন্দর রোদ এবং ফুটে ওঠা ফুলের বাহার। নমস্কার, ইকো ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা। এই মনোরম আবহাওয়া অনেকেরই দারুণ বলে মনে হলেও কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যায় তাপপ্রবাহ। এখন জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকালে যেমন প্রচণ্ড গরম পড়ছে, তেমনি শীতে প্রচুর ঠান্ডা পড়ছে, আর বৃষ্টি হলেই বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। এই নতুন পরিস্থিতির সঙ্গে কিভাবে শহুরে মানুষ, সাধারণ মানুষ এবং কৃষিজীবীরা মানিয়ে নেবেন, আজকের পর্বে আমরা তাই নিয়েই আলোচনা করব। থাকছে দিল্লির দুটো সংস্থা অসংখ্য ভারতীয় মহিলাকে সাহায্য করছে। অসংগঠিত ক্ষেত্রে বর্জ্য বাছাইকারী হিসেবে বা নির্মাণ শিল্পে কাজ করবার পরিবেশ এদের জন্য খুবই প্রতিকূল। তাদের কাছে স্বাস্থ্য সংক্রান্ত অন্যতম হুমকি হলো বায়ু দূষণ। এছাড়াও চরম আবহাওয়ার সঙ্গে সঙ্গে ইটালি ক্রমশই জলবায়ু পরিবর্তনের মূল কেন্দ্র হয়ে উঠেছে। গত বছর ইটালিতে দুবার বিধ্বংসী বন্যা হয়েছিল তীব্র খরার মরশুমের পর। ইটালির কৃষকেরা রীতিমতন সংগ্রাম করে টিকে থাকছেন। তবে প্রথমেই আমরা উত্তর ভারতে গিয়েছিলাম, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব ভয়াবহ। শীতকালে শৈত্যপ্রবাহের দাপটে টিকে থাকা দায়। এর মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হন শহরের দরিদ্র মানুষেরা। আমার সহকর্মী বাহার দত্ত দেখেছেন কিভাবে দিল্লির শীতে অসংখ্য দরিদ্র আশ্রয়হীন শহরবাসী বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। দিল্লি শহরে সন্ধে নামার সাথে সাথে তাপমাত্রার পারদ কমতে থাকে। অনেকেই উষ্ণতার খোঁজ করেন। প্রতি রাতে আমার ক্যামেরা পার্সনের সঙ্গে গৃহহীন দরিদ্র মানুষদের কথা জানতে ঘর থেকে বেরিয়ে পড়ি। কিভাবে তারা শৈত্যপ্রবাহের সঙ্গে মানিয়ে নেন। এক বছরেরও বেশি সময় ধরে সুখাইদা খাতুন এই জমজমাট রাস্তাকে তার বাড়ি করে নিয়েছেন। একটি বাঁশের অংশ দিয়ে বাড়ির দেয়াল তৈরি করেছেন। শালের মধ্যে তার 18 দিনের সন্তানকে জড়িয়ে রেখেছেন তিনি। সুখাইদা জলবায়ু পরিবর্তনের কথা জানেন না, কিন্তু রাস্তায় থাকা মানুষের জীবনে তো আবহাওয়ার প্রভাব সব থেকে বেশি। সূর্য উঠলে সেটা একটা ভালো দিন। তার 8 বছরের ছেলেও রয়েছে। গায়ে জামা থাকলেও পায়ে জুতো নেই ওর। ও নালিশ করলো, ইঁদুর ওর জুতো খেয়ে নিয়েছে। ল্যান্ডসেট কমিশনের 2021 সালের সমীক্ষায় দেখা গেছে, ভারতে প্রতি বছর অস্বাভাবিক শীতল তাপমাত্রার কারণে মৃত মানুষের সংখ্যা 6 লাখের বেশি। ঠান্ডা লেগে শরীর খারাপের ফলে জীবন জীবিকার ক্ষয়ক্ষতির বিষয়টা এই সমীক্ষায় নেই। শুধু গৃহহীনরাই কষ্ট পান তা নয়। শহরের চটকদার এক্সপ্রেসওয়ে সংলগ্ন সরু গলিতে 60 বছর বয়সী মীনা দেবীর সঙ্গে দেখা করেছিলাম আমরা। মিনার মতো শত শত মানুষ শহরের অভিজাত অংশের বাড়িঘর পরিষ্কার করেন। সারাদিন ঠান্ডা জলে হাত চুবিয়ে কাজ করতে হয়। তারপর নিজেদের ঝুপড়িতে ফিরে যান তারা। আমি বাসন, জামা কাপড় ধুই। আমার হাতটা দেখুন। রাতে কম্বল জড়িয়ে ঠান্ডা থেকে বাঁচলেও শ্বাসরোধ হয়ে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ভয়ে কোনো হিটিং সিস্টেম ব্যবহার করেন না তিনি। এই বছরের শীতটা সত্যিই কষ্টকর। দিল্লির মৌসুম ভবনের দেওয়া তথ্য নিশ্চিত করেছে, দিল্লি এবং পাঞ্জাবের মতো উত্তর ভারতীয় রাজ্যগুলোর তাপমাত্রা গত 1 দশকে ঘন ঘন কমেছে। শীতকালের স্থায়িত্ব কম হতে পারে, তবে শীতের তীব্রতা বেড়েছে। শৈত্যপ্রবাহের প্রতিক্রিয়া হিসাবে দিল্লির রাজ্য সরকার শীতকালীন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। শহর জুড়ে শত শত অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই পরিকল্পনার দায়িত্বে থাকা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এ নিয়ে বিশদে ব্যাখ্যা করেছেন। এই 134টির কাছাকাছি তাঁবু শীতকালে সেখানে থাকে। মার্চ পর্যন্ত তারা এখানে থাকবেন। উচ্চ মধ্যবিত্তের একটা বড় দল আছে যারা ভাবে আশেপাশে কেন আশ্রয়কেন্দ্র থাকবে। তাদের মনোভাব হলো, আমরা ওদের এখানে দেখতে চাই না। আপনাদের সরকার আশ্রয়কেন্দ্র তৈরি করেছে, এটা কেন আমাদের চোখে পড়বে? কারণ এই মানুষগুলো গরিব এবং তারা নাকি চারপাশে ময়লা ফেলবে। আশ্রয়ের পাশাপাশি দরিদ্রদের তীব্র শীতে সুরক্ষার জন্য প্রয়োজন গরম খাবারের। গৃহহীন মানুষদের গরম খাবার দিতে অক্ষয় পাত্রের মতো এনজিওগুলোকে সহায়তা করে দিল্লি প্রশাসন।
আজকে আমি স্বেচ্ছাসেবী। এখানে 20,000 গৃহহীন মানুষদের জন্য রান্না করা হয়। আর মেনুতে ভাতের সঙ্গে তরকারি, অনেকটা লাল লঙ্কা আর সবুজ চাটনি রয়েছে। পুরো রান্নাঘর এখন মশলার গন্ধে আচ্ছন্ন। খাবারের প্রস্তুতি সম্পন্ন। এই রান্নাঘরে কিভাবে হাজারো মানুষের খাবার বানানো হয় তা দেখতে আমি অক্ষয় পাত্র সংস্থাটির জাতীয় সভাপতির সঙ্গে দেখা করি। ওদের মাথা গোজার আশ্রয় নেই, তাই রান্নাঘরও নেই। এই খাবারটুকু ওদের সত্যি দরকার, তাই আমরা ওদের সকালের জল খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার খেতে দেই। এই খিদে নিবারণের অভিযান চালানো সংস্থা কিন্তু কার্বন নির্গমন কমাতেও সচেতন। তাদের রান্নাঘর জ্বালানি সাশ্রয়ী। বাড়ির উপরের অংশ সৌরশক্তি দ্বারা চালিত। খাবার প্রস্তুত হয়ে গেলে বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে বিতরণ করা হয়। বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছেন এমন চরম আবহাওয়াই হয়তো ভবিষ্যতে দেখা যাবে। শীতকালে কয়েক দিনের জন্য প্রচণ্ড ঠান্ডা, এদিকে গ্রীষ্মে প্রবল বৃষ্টি। প্রশ্ন হলো কিভাবে শহরগুলিকে জলবায়ু সহনীয় করে তুলব। কাউন্সিল ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটারের অরুণাভ ঘোষ কোনো কিছুর নকশা তৈরির আগে উচ্চ মানের তথ্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। এই ঝুঁকিগুলো যাচাইয়ে স্থানীয় স্তরে আরো বেশি মূল্যায়নের প্রয়োজন। আমরা জেলা স্তরের কথা ভাবছি। যদি আমরা উপজেলা স্তরে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে পারি, তাহলে বিষয়টা হয়তো দাঁড় করানো যাবে। খুব সংকীর্ণভাবে সংজ্ঞায়িত এলাকায় চরম আবহাওয়া কেমন হতে পারে তা নিয়ে বৈজ্ঞানিক মূল্যায়ন করা সম্ভব, তবে এখন একে দুর্বল জনসংখ্যার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। তিনি বলেন, শুধু বাহ্যিক পরিকাঠামোই নয়, সামাজিক পরিকাঠামো তৈরি করা দরকার। রান্নাঘরের মাধ্যমেই হোক বা ঠান্ডা লাগা থেকে বাঁচতে হাতে গরম কিছু পরা বা বৈদ্যুতিক ওভারকোটের মতো কম খরচে প্রযুক্তি প্রদান করার বিষয়গুলো ভাবতে হবে। বাহ, এটা তো অনেক গরম। আমার পরবর্তী গন্তব্য আর্কিটেক্ট পঙ্কজ গুপ্তের অফিস। তিনি মনে করেন শুধুমাত্র শহরের নকশাগুলো ঠিক করলে গরিব মানুষদের জন্য জলবায়ু সহনশীলতা অর্জন করা সম্ভব। আমি মনে করি আধুনিকতা এবং আধুনিক স্থাপত্যের চ্যালেঞ্জগুলোর একটি হলো যখন সব সমস্যার জন্য একটি সরঞ্জাম ব্যবহার করা হয়। এর ফলে মূল কারণ অস্পষ্ট থেকে যায়। আমরা ভুলে যাচ্ছি আমাদের স্থানীয় ঐতিহ্যগুলো জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জলবায়ু পরিবর্তন নতুন জিনিস, আমরা কেউ এর আগে এর সঙ্গে মোকাবিলা করিনি। পঙ্কজের পরামর্শ হলো নগর পরিকল্পনাবিদদের মূল বিষয়গুলো ভাবতে হবে। স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি বুঝে উপযুক্ত স্থানীয় উপাদান দিয়ে নির্মাণই কিন্তু ভারতের নীতি। তবে জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় শুধু সহনশীল মানবিক মনোভাব যথেষ্ট নাও হতে পারে। সমাজের সব নাগরিকদের দেখভাল, উন্নত সতর্কতা ব্যবস্থা, স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং শহরগুলোর বিষয়ে আবার ভেবে দেখা দরকার, যাতে তারা অনেককে সাহায্য করতে পারে। এখানেও আমরা সেটাই দেখলাম। আমরা শহুরে দরিদ্র মানুষদের কথা জেনেছি, যাদের মধ্যে অনেকেই এই বড় শহরগুলোর আশেপাশে কাজের জন্য ঘর বাঁধতে বাধ্য হন। এদের মধ্যে বেশিরভাগই প্রতিকূল আবহাওয়ার মধ্যে নির্মাণ খাতে বা বর্জ্য বাছাইকারী হিসেবে কাজ করে থাকেন। এদের অনেকেই নারী, যাদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত সবচাইতে বড় ঝুঁকিটি হলো বায়ু দূষণ। এটি ভালসোয়া ভাগাড়। 32 হেক্টরের এই জায়গা দিল্লির দ্বিতীয় বৃহত্তম ভাগাড়। প্রায় 2 লাখ মানুষ এর আশেপাশে বসবাস করেন। 25 বছর ধরে হেমা এখানে বাস করেন, বর্জ্য সংগ্রহের কাজ করেন। আমি কাজে যেতাম, তারপর বাড়ি ফিরতাম, সন্তানকে স্কুলে পাঠাতাম, বাড়ির সব কাজ নিজে করতাম। কিন্তু গত 1 বছর ধরে আমার শরীর ভালো নেই, তাই আমি প্রায়ই কাজে যেতে পারি না। মাসে 20 থেকে 25 দিন কাজ করতাম, কিন্তু এখন অনেক কম কাজ করি। আশেপাশের এলাকার মানুষেরা বলেন এখানকার হাওয়া বাতাস একেবারে বিষাক্ত। এ শহর বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের একটি। সেখানে অনুপযুক্ত বর্জ্য নিষ্পত্তি বিষয়গুলো জটিল করে তোলে। হেমা 40 জন নারীর দলের অংশ যারা এই সমস্যা এবং তাদের শারীরিক স্বাস্থ্য সমস্যার কারণ সম্পর্কে জেনেছেন। এ ধরনের কাজ করা হাজারো নারীর কাছে পৌঁছানোর পরিকল্পনা করছেন তারা। স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত দেখা করে এই দল।
সামাজিক চিকিৎসা বিষয়ক এবং পরিবেশগত বিষয়ে গণশুনানি পরিচালনা করে তারা। সম্প্রদায় স্তরে সংযোগ থাকাটা জরুরি, কারণ সাধারণত মানুষ এই জাতীয় ঝুঁকি নিয়ে সচেতন নন। তারা বাইরে এবং বাড়িতে দুই জায়গাতেই উচ্চমাত্রার তাপ এবং বায়ু দূষণের সংস্পর্শে আসেন। সুতরাং প্রথম পদক্ষেপ তাদের মধ্যে সচেতনতা তৈরি করা। এই প্রকল্পগুলোর মধ্যে কয়েকটায় পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত স্তরে নানা পরিকল্পনার কথাও শেখানো হয়। এই কৌশলগুলির প্রয়োজনীয়তা নিয়ে অত্যন্ত সচেতন রুকসানা। বর্জ্য বাছাইকারীদের পরিবারে তার বেড়ে ওঠা, এর ফলে নারীরা যে স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হন তা নিয়ে নিজের অভিজ্ঞতা রয়েছে রুকসানার। গবেষকেরা পরীক্ষা করেও তার প্রমাণ দেখেছেন। পালমোনারি ফাংশন পরীক্ষায় আমরা দেখেছি বর্জ্য সংগ্রহকারী নারীদের ফুসফুসের অবস্থার খারাপ হওয়ার সম্ভাবনা প্রায় 3.6 গুণ বেশি। সাফাই কর্মী নারীদের ফুসফুসের কার্যকারিতা পুরুষদের তুলনায় 6 গুণ খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। তারা ঘরের ভিতরে রান্না করছে এবং তারা জৈব জ্বালানিতে বা গ্যাস ওভেনে রান্না করছেন। চিন্তন এনভায়রনমেন্টাল অ্যাকশন অ্যান্ড রিসার্চ গ্রুপের রুকসানা এবং তার দল আশেপাশের এলাকা জুড়ে বায়ুর গুণমান পর্যবেক্ষণ যন্ত্র বসাচ্ছে। ফলে স্থানীয় নারীদের কাজ এবং দৈনন্দিন কার্যকলাপের পরিকল্পনায় সুবিধা হবে। মনিটর লাল হলে বর্জ্যের স্তূপে কাজ করা বন্ধ করে দেন তারা। এমনকি কাজের বাইরেও মাস্ক পরেন, সতর্কতা অবলম্বন করেন। কম দূষিত জ্বালানি ব্যবহারের চেষ্টা করেন ঘরেও। এখানকার নারীরা বায়োমাস স্টোভ ব্যবহার করেন, কিন্তু যখন আমরা বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার জন্য একটি সরকারি কর্মসূচির কথা শুনতাম, তখন আমরা কিভাবে সেই প্রকল্পের সুবিধা পেতে পারি তা দেখছিলাম। আমরা কলোনির অন্তত 30 থেকে 35 জনকে গ্যাস সিলিন্ডার পেতে সাহায্য করেছি। 2022 সালে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট বিশ্বের 50টি দূষিত শহরের তালিকায় দিল্লিকে 4র্থ স্থানে রেখেছে। যদিও বায়ু দূষণ সবাইকে প্রভাবিত করে, তবে অসংগঠিত খাতের কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। প্রধান পরিকাঠামো প্রকল্প এবং নির্মাণ স্থানগুলো স্বল্প বেতনের শ্রমিকদের উপর নির্ভর করে, অথচ কাজের ফলে হওয়া এই দূষণ থেকে সুরক্ষা পাওয়ার ব্যবস্থা বেশিরভাগেরই নেই। সিমেন্ট ঢালার সময় প্রচুর ধুলো ওড়ে, এর প্রভাব পড়ে শরীরে। একবার এটা আমাদের মুখে চলে গেলে সেটা বের করার কোনো উপায় আমাদের ছিল না। নির্মাণ খাতের শ্রমিকেরাও এখন সংগঠিত হচ্ছেন, নিরাপদভাবে কাজের জন্য প্রশিক্ষণ পাচ্ছেন কেউ কেউ। মিন্নিরাজ একটি এনজিও পরিচালিত কর্মশালায় অংশ নিয়েছিলেন যাতে ঠিকঠাক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা যায়। তিনি বলেন এর ফলে তাদের সুবিধা হয়েছে। আমি 15 দিনের জন্য এই প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম। সেখানে সবার আগে আমাকে শেখানো হয়েছিল আমার স্বাস্থ্য সুরক্ষায় কি কি সরঞ্জাম দরকার। হেমা, রুকসানা এবং মিন্নির মতো নারীদের প্রচেষ্টা হয়তো বিন্দুতে সিন্ধু, তবে তাদের আশা সময়ের সঙ্গে সঙ্গে তারা দিল্লিতে সমস্ত অসংগঠিত খাতের কর্মীদের জন্য সচেতনতা বাড়াতে পারবেন। কাজের পরিবেশ আরও ভালো হবে। ক্রমশই বেড়ে চলা তাপমাত্রা এবং চরম আবহাওয়া দুটোই অত্যন্ত সমস্যার। তার কারণ আমাদের বাড়ির অন্দরও কৃত্রিমভাবে ঠান্ডা বা গরম রাখবার প্রয়োজন হয়ে পড়ছে। এবার এর একটা নেতিবাচক দিক রয়েছে। তার কারণ হিটিং সিস্টেম হোক বা এয়ার কন্ডিশনিং, দুক্ষেত্রেই আমাদের জীবাশ্ম জ্বালানির প্রয়োজন এবং বিশ্ব উষ্ণায়নেও জীবাশ্ম জ্বালানির ভূমিকা রয়েছে। এর কোনো পরিবেশ বান্ধব উপায় আছে কিনা চলুন দেখা যাক। ঘর গরম রাখা এবং শিল্প কারখানার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা যোগাতে সবথেকে বেশি শক্তির প্রয়োজন। সারা বিশ্বের শক্তি সংক্রান্ত খরচের অর্ধেকের জন্য দায়ী তাপমাত্রা। এই তাপশক্তির 72% জীবাশ্ম জ্বালানি থেকে আসে। অর্থাৎ আসল কথা হলো উষ্ণায়ন কমাতে তাপমাত্রা নির্গমন কমাতে হবে। মানহাইমে 3 লাখ বাসিন্দা রয়েছে। মাঝারি মাপের জার্মান শহরটি সে দেশের সবচেয়ে বড় নদী রাইনের পাড়ে অবস্থিত। এর মাধ্যমে ম্যাজিক হচ্ছে বলা যায়। স্থানীয় জ্বালানি সরবরাহকারী জীবাশ্ম জ্বালানি এবং ঠান্ডা জলের মিশ্রণের মাধ্যমে বিদ্যুৎ এবং তাপশক্তি তৈরি করছে। এখনো পর্যন্ত হিটিং সিস্টেমের জন্য জলবায়ুর সবচেয়ে ক্ষতিকারক উৎস অর্থাৎ কয়লার উপর খুব বেশি রকমের নির্ভরশীল মানহাইম। ইনি এনার্জি কোম্পানি এমভিভি এর এনার্জি ম্যানেজার ফেলিক্স হাক। আপনাদের আমরা যে ম্যাজিক মেশিনটি দেখাবো সেই যন্ত্রটি ফেলিক্সের তৈরি। এই একক বিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর প্রায় 68 লাখ টন
কার্বন ডাইঅক্সাইডের জন্য দায়ী, যা জার্মানির বার্ষিক নির্গমনের প্রায় 1%। কিন্তু ভালোর জন্য এসবের পরিবর্তন হচ্ছে। রাইন থেকে লক্ষ লক্ষ মিটার জল প্রবাহিত হয়, যা মানহাইমের হিটিং সিস্টেমের প্রয়োজনীয়তার থেকে কয়েক গুণ বেশি, এমনকি এমন ঠান্ডা তাপমাত্রায়ও। এখন এটা প্রায় 6 বা 7 ডিগ্রি সেলসিয়াস। পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা এখনো যথেষ্ট উষ্ণ। এগুলো আসলে নদীগুলোর জন্য হিট পাম্পের কাজ করে। প্রতি সেকেন্ডে 800 লিটার নদীর জল ঢেলে দিলে সারা বছর 3500 পরিবারের জন্য তাপ সরবরাহ করতে পারে। এখানেই রাইন নদীর জল আসে, বড়সড় হিট এক্সচেঞ্জার হয়ে তারপর বাষ্পীভবনের জন্য যায়, যেখানে এটা তাপকে রেফ্রিজারেন্টে স্থানান্তর করে। আচ্ছা, 1 সেকেন্ড অপেক্ষা করুন, এক ধাপ পিছিয়ে নেওয়া যাক। এই সমস্ত পাইপগুলোতে যা ঘটে, জল আমাদের কাছে ঠান্ডা বলে মনে হয়, তবে এটা সহজে কোনো তরল রেফ্রিজারেন্টকে গ্যাসে পরিণত করার জন্য যথেষ্ট গরম, কারণ এটা অত্যন্ত নিম্ন তাপমাত্রায় বাষ্পীভূত হতে পারে। গ্যাস প্রসারিত হয়, ফলে বৈদ্যুতিক পাম্প তখন এই গ্যাসকে সংকুচিত করে, এতে তাপশক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়া এতই দক্ষ, আপনি গ্যাস বয়লারের মতো একই শক্তিতে 3 গুণ বেশি তাপশক্তি তৈরি করতে পারেন। এটা শুধু নদীর জলের সঙ্গেই নয়, বাতাস এবং মাটির তাপমাত্রাতেও এর একই প্রভাব রয়েছে। এখন আমরা মূল কেন্দ্রে যাচ্ছি, যেখান থেকে পুরো শহরের তাপমাত্রা বণ্টন হয়। এখনো পর্যন্ত এর বৃহত্তম অংশ কয়লার মাধ্যমে উত্তপ্ত হয়। তাপের মাত্র 3% আসে নদী থেকে, তবে এটি শিগগিরই পরিবর্তিত হবে, কারণ কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রটি সম্ভবত 2033 সালের মধ্যে বন্ধ হয়ে যাবে। যেহেতু নদীর হিট পাম্প শক্তি সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব, তাই নদী থেকে তাপমাত্রা নেয়ার অর্থ হল প্রক্রিয়ার পর জল 3 ডিগ্রি ঠান্ডা হয়ে যাচ্ছে। বৃহত্তর স্কেলে এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব রয়েছে। এমভিবি অনুযায়ী অল্প পরিমাণে জল নিষ্কাশনের ফলে নদীতে তাপমাত্রা শুধু 1 ডিগ্রির 10,000 ভাগেরও কম বদল ঘটে। কল্পনা করুন, রাইন নদীর ধারে সমস্ত প্রধান শহর যেখানে রয়েছে, সেই শহরগুলো সম্পূর্ণ তাপের চাহিদা পূরণ করতে চায়। যে শহরের মধ্যে রাইন নদীর ধারে বিএএসএফ বা কোভেস্ট্রো প্ল্যান্টের মতো শিল্প কারখানা রয়েছে, যাতে সবাই তাদের জন্য তাপ পাম্পের জল ব্যবহার করতে পারে, হঠাৎ করে এমন কিছু পেলে সমস্যাও হতে পারে। আরেকটা সমস্যা হলো রেফ্রিজারেন্টস। তারা ভয়ানক কোনো গ্রিনহাউস গ্যাস হতে পারে। যদিও বাজারে বিকল্প আছে, যার বৈশ্বিক উষ্ণায়নের সম্ভাবনা কম, তবে অন্যান্য সমস্যা আছে, যেমন জ্বালানো সহজ এবং নির্মাতারা স্বাভাবিকভাবেই ব্যবসা বজায় রাখবেন। মানহাইমে উৎপাদিত তাপ ডিস্ট্রিক্ট হিটিংয়ের মাধ্যমে ভূগর্ভে বিতরণ করা হয়। জার্মানিতে সমস্ত আবাসনের 15% এখন এভাবে উষ্ণ থাকে। কয়লা এবং গ্যাসের ব্যবহার কমিয়ে বেশিরভাগই বড় আকারের হিট পাম্পের মাধ্যমে চাহিদা পূরণ করা যায়। হিটিং পাম্প প্রায় সব কিছু থেকে শক্তি আহরণ করতে পারে, বায়ু, বর্জ্য জল, বাষ্প এবং এমনকি মাটি থেকে। এগুলো বড় আকারে না হলেও চলবে, এগুলো খুব ছোট হতে পারে। প্রায় যে কোনো আবাসনে তা ব্যবহার করা যাবে, এখানেও। ইউরোপের সমস্ত গাড়ি প্রতি বছর যে পরিমাণ নির্গমন করে, 2030 সালের মধ্যে হিটিং পাম্পগুলো সেই পরিমাণ সাশ্রয় করতে পারে। ছোট ইউনিট একটি কেন্দ্রীয় পর্যায়ে ব্যবহার করা যায়। বিশেষ করে হিট পাম্পগুলো কুলিং মোডে পরিণত করা যায়। ক্লাসিক এয়ার কন্ডিশনারগুলোর চেয়ে বেশি শক্তি দক্ষ, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো অর্থ। আমরা এখন যে ব্যবস্থায় রয়েছি তার থেকে আলাদা একটা হিটিং ব্যবস্থা বসানো সবসময় ব্যয়বহুল। 2024 সালে হিট পাম্পের দাম প্রাকৃতিক গ্যাস বয়লারের চেয়ে 2 থেকে 4 গুণ বেশি হতে পারে। এটা বড় ব্যয়, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের জন্য বিরাট ব্যাপার। অন্যদিকে দীর্ঘমেয়াদে তারা অর্থ সাশ্রয় করবে, কারণ এতে শক্তির কম প্রয়োজন। ইউরোপের পরিবারগুলো বর্তমানে বছরে গড়ে $900 এবং যুক্তরাষ্ট্রে $300 সাশ্রয় করে, কিন্তু জীবাশ্ম জ্বালানির বদলে অন্য কিছু বেছে নিলে সেই শক্তির দামের বিষয়টা তো থেকেই যায়। সাম্প্রতিককালের মূল্যবৃদ্ধির আগে বিদ্যুৎ শক্তির দাম খানিকটা অপ্রত্যাশিত ছিল। ইউরোপ জুড়ে গড়ে গ্যাসের তুলনায় বিদ্যুৎ প্রায় 3.3 গুণ বেশি ব্যয়বহুল ছিল। তাই আপনি দেখুন আপনার কাছে দক্ষ হিটিং পাম্প আছে কিনা, যার কার্যকারিতা 3 থেকে 4 গুণ বেশি। আপনি হয়তো সেখানে কিছু টাকা সঞ্চয় করছেন। এখানে ব্রিটেনে মূল্যবৃদ্ধির সংকটের আগে গ্যাসের চেয়ে বিদ্যুৎ 5 গুণ বেশি ব্যয়বহুল ছিল। তাহলে দেখুন সত্যি অর্থ সাশ্রয় করা কষ্টকর। হিট পাম্পগুলো আরও পরিবেশ বান্ধব এবং অর্থনৈতিকভাবে কার্যকর হবে কিনা তা সরকারের শক্তি সংক্রান্ত নীতির উপর নির্ভর করে।
সরকার কি আদৌ জীবাশ্ম জ্বালানির তুলনায় সস্তা সবুজ বিদ্যুতের পক্ষে, সেটা তো দেখতে হবে। মানহাইম শহর কর্তৃপক্ষের লক্ষ্য 2030 সালের মধ্যে 100% পরিবেশ বান্ধব তাপশক্তি সরবরাহ করা। হিটপাম্প সবটা হয়তো করতে পারবে না, তবে আগামীতে আবাসনের পেছনে অপরিষ্কার কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার জন্য এটা জরুরি। বড় বা ছোট হিটপাম্পগুলো পরিবেশ বান্ধব, তাই জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন ইটালিতে ঘুরে আসা যাক। তবে সেখানকার ফ্যাশন, খাবার দাবার আর সংস্কৃতির বাইরেও এবার অন্য কিছু নিয়ে কথা বলবারও সময় এসেছে। ক্রমশ জলবায়ু পরিবর্তনের হটস্পট হয়ে উঠেছে ইটালি। 2009 সালে সেই দেশে 300টি চরম আবহাওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছিল। 2019-এ যে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 1600-এ, অর্থাৎ 10 বছরে প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। গত বছর দুবার ইটালিতে চরম খরার পর তীব্র বিধ্বংসী বন্যার ঘটনা ঘটে গিয়েছে। সেখানকার কৃষকরাও ভারতবর্ষের কৃষকের মতোই অত্যন্ত সংগ্রাম করে বেঁচে রয়েছেন। চলুন তাঁদের সঙ্গে কথা বলা যাক। গত বসন্তের বন্যা বড়সড় বিপর্যয় হয়ে নেমে এসেছিল আন্দ্রেয়া মেলান্দ্রির জীবনে। আন্দ্রেয়ার 25 হেক্টর খামার সম্পূর্ণ তলিয়ে যায়। কিউই, আপেল এবং পিচের ফলনের বিশাল অংশ নষ্ট হয়ে যায়। 5 লাখ ইউরোরও বেশি ক্ষতি হয় তার। কিন্তু এই ধরনের বন্যা বিপজ্জনক। একেই জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ ইটালি, তার উপরে সাম্প্রতিক বছরগুলোয় খরা, শিলাবৃষ্টি, টর্নেডো এবং কোল্ড স্ন্যাপ সব কিছুর জন্য সমস্যায় পড়েছেন আন্দ্রেয়া। আগে ঠান্ডার জন্য মূলত আমাদের ভয় ছিল, কিন্তু এখন বন্যার জন্য আমরা বেশি ভয় পাই। অনিশ্চয়তা সবসময় ছিল, তখনও ছিল, কিন্তু এখনকার মতো এতটা অনিশ্চয়তা ছিল না আগে। তবে বন্যার জন্য শুধু জলবায়ু পরিবর্তন দায়ী নয়, কিছু কারণ একেবারেই মানুষের হাতে তৈরি। বন্যা এবং ভূমিধসের ক্ষেত্রে এমিলিয়া রোমানিয়া হলো ইটালির সবচেয়ে দুর্দশাগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে একটা। প্রধানত পলি সমৃদ্ধ সমভূমিতে বহু বছর ধরে অনিয়ন্ত্রিত নির্মাণের কারণে এই এলাকাগুলিতে বন্যার ঝুঁকি বেড়েছে। বন দখল করে 2 লাখ হেক্টর জমির উপর পাকা বাড়ি, রাস্তা নির্মাণ করা হয়েছে। বাড়িঘর, শিল্প ও কৃষিকাজের জায়গা দিতে নদীগুলোকে সবসময় উঁচু এবং সরু তীরে সরিয়ে দেওয়া হয়। এর উল্টোটা করা উচিত। 6 বছর আগে আঞ্চলিক সরকার উচ্চাকাঙ্ক্ষী একটি বিল পাশ করে, যা হলো জিরো ল্যান্ড কনজাম্পশন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি, জানান গেব্রিয়েল। উচ্চ ঝুঁকিপূর্ণ বন্যাপীড়িত অঞ্চলগুলোর মানচিত্র অনেক আগেই চিহ্নিত করা হয়েছে। যখন আমি স্থানীয় প্রশাসনে কাজ করতাম, তখন কাউন্সিলররা মাঝে মাঝে আমাকে এসে এই ধরনের নির্মাণের অনুমতি দেওয়ার জন্য লাইন সরাতে বলতেন। এটাই সমস্যা। রাজনৈতিক স্বার্থে এমন কিছু করা হলে তখন জনস্বার্থ বা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের কথা ভাবা হয় না। এমিলিয়া রোমানিয়ার বিস্তৃত সেচের পরিকাঠামোর অনেক খাল থেকে জল উপচে পড়ছে। আবহাওয়াবিদ পিয়ের লুইজি রান্ডি বলেছেন, 2 বছর আগে চরম খরার মুখোমুখি হয় ইটালি। তবুও এই অঞ্চলের জলপথ, নদী তীর বজায় রাখার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের নতুন ধরনের জলবায়ুর জন্য জমির পুনর্গঠন এবং পুনর্নির্মাণের কাজ করতে হবে। আমাদের দায়িত্ব নিতে হবে, পরিকাঠামোতে বিনিয়োগ করতে হবে, যার ফলে সহজে অভিযোজন করা যায়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। মোদিগিয়ানা শহরেও তা স্পষ্ট। 2023 সালের মে মাসে 200-র বেশি ভূমিধস রেকর্ড করেছে এ শহর। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, পুনর্নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হলেও বিপর্যয়ই বলে দিচ্ছে স্বাভাবিকভাবে কোনো কিছু করা যাবে না। প্রকৃতি এবং ভূখণ্ডের কথা মাথায় রেখেই আমাদের পুনর্নির্মাণ করতে হবে। কৃষক আন্দ্রেয়া মেলান্দ্রি জানেন না তিনি বাড়তে থাকা চরম আবহাওয়ার মুখে কতক্ষণ জমি সামলে রাখতে পারবেন। একজন কৃষক হওয়া মানে বিরাট সাহসিকতার কাজ করা। যদি আমাদের এই পরিবেশে অভ্যস্ত হতে হয়, তবে সেটা কঠিনই হবে, সত্যিই কঠিন। যদিও এমিলিয়া রোমানিয়াকে বন্যার পরের পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল,
তবে ভয়াবহ এই ঘটনার ফলে কি শিখলাম আমরা, সেটাই আসল কথা। আপনারা অনেকেই বিশ্বের নানান প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আপনাদের মধ্যে অনেকেই নানান সংস্কৃতি দেখেছেন, নানান প্রেক্ষাপট থেকে উঠে এসেছেন। কিন্তু জলবায়ু পরিবর্তন আমাদের সকলের জীবনকেই প্রভাবিত করছে, কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি। জলবায়ু পরিবর্তন নিয়ে আপনার কি মত আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়ায় আমার সঙ্গে সরাসরি যোগাযোগও করতে পারেন। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।